নমস্কার, জনতার দরবারে আমি অয়ন। সোম থেকে বৃহস্পতি 26-এর ভোটের আগে প্রত্যেক দিন চোখ রাখুন নিউজ 18 বাংলায় এই জনতার দরবারে। আর আজ জনতার দরবারে কারা কারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। প্রথমে আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক দেবশ্রী ভট্টাচার্য, রয়েছেন বিজেপির পক্ষ থেকে জ্যোতি চট্টোপাধ্যায়, কংগ্রেসের পক্ষ থেকে কৌশিক ভট্টাচার্য, চয়ন ভট্টাচার্য সিপিআইএম এর পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে কৌশিক বিশ্বাস। বাঙালি একটা শিশু পর্যন্ত জানে মাছে ভাতে বাঙালি, কিন্তু তা এখন কি হয়ে গেল? মাছে ভোটে বাংলা। কেন বলছি? তৃণমূল বারবার অভিযোগ করে এসেছে এই ভোটের আগে বিজেপি যদি আসে এ রাজ্যে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, ডিম খাওয়া বন্ধ হয়ে যাবে, কেন মাছ খেতে দেয় না অন্য রাজ্যে। আর আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন, হলদিয়ায় দাঁড়িয়ে সেই মাছ নিয়েই তোপ দাগলেন। দেখুন, मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। और ये टीएमसी की दुर्नीति का उदाहरण है। বাংলা এসে মাছ উৎপাদন দেখাচ্ছেন আমাদের, শেখাচ্ছেন আমাদের। আগে মাছ আমাদের সব নিয়ে আসতে তো হায়দ্রাবাদ থেকে, এখন আমরা 80% মাছ উৎপাদন করি বাংলায়। মনে রাখবেন আমাদের মৎস্যজীবীরা, আমোদি প্রমোদি বাবুরা, একটু জেনে রাখুন, আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। আপনি অন্য রাজ্যে বাংলার মাছ খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন। ঈশ্বরগুপ্ত লিখেছিলেন, ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল, ধানে ভরা ভূমিতাই মাছ ভরা জল। মাছে ভাতে বাঙালি, মাছে ভোটে বাংলা। বাংলার ভোটে এবার ইস্যু মাছ। তৃণমূল বারবারই দাবি করে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে, যেমন করেছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, যা মানতে নারাজ পদ্ম শিবির। বৃহস্পতিবার উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরে এসে সেই মাছকেই তৃণমূলের বিরুদ্ধে হাতিয়ার করলেন নরেন্দ্র মোদী। হলদিয়ার সভা থেকে মোদীর মুখে মাছের কথা। पश्चिम बंगाल में एक और बड़ी संभावना मछली पालन में है। मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। और ये टीएमसी की दुर्नीति का उदाहरण है। পাল্টা জবাব দিতে দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বলছেন সোনার বাংলা গড়ব, আজকে তারা নাকি হলদিয়াতে গিয়ে বলেছেন বাংলায় নাকি মাছ উৎপাদন হয় না। বাংলায় এসে মাছ উৎপাদন দেখাচ্ছেন আমাদের, শেখাচ্ছেন আমাদের। আগে মাছ আমাদের সব নিয়ে আসতে তো হায়দ্রাবাদ থেকে, এখন আমরা 80% মাছ উৎপাদন করি বাংলায়। মনে রাখবেন আমাদের মৎস্যজীবীরা, আমোদি প্রমোদি বাবুরা, একটু জেনে রাখুন, আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। আপনি অন্য রাজ্যে বাংলার মাছ খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন। মাংস খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন। ঝুটা কেউ বলতে হে। पिछले 11 वर्ष में भारत का मछली उत्पादन डबल हुआ है, तो इसमें बड़ी भूमिका पीएम मत्स्य संपदा स्कीम की है। इस स्कीम में क्योंकि पीएम शब्द आता है
ये अहंकारी टीएमसी को पसंद नहीं है। ये भारत के संविधान का अपमान कर रही है। मछुआरों के फायदे की योजना को ठीक से लागू नहीं किया जा रहा है। पीएम शब्द से इतनी नफरत है कि पीएम नाम से जुड़ी हर स्कीम का या तो नाम बदल देते हैं या लागू ही नहीं करते हैं। ইলিশ মাছ আগে পাওয়া যেত না যদি ওপার বাংলা থেকে না আসতো। 2013 সালে ডায়মন্ড হারবারে একটা রিসার্চ সেন্টার করেছিলাম। আজ কিন্তু মনে রাখবে অঢেল ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয়। আমরা চুনো পুঁটি এদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছি। আমরা চাই মাছগুলো বড় হোক, যাতে আমাদের হায়দ্রাবাদ থেকে মাছ কিনে খেতে না হয়, ওতে পয়সা বেশি লাগে, ট্রান্সপোর্ট খরচা। আমরা চাই বাংলার মৎস্যজীবীরা তারা মাছ বড় করুক এবং তাদের মাছ বাংলায় চলুক, যাতে তাদেরও দুটো পয়সা আসে। নিউজ 18 বাংলা। সাম্প্রতিক অতীতে মনে পড়ছে না যে আমার বিশেষ করে অভিজ্ঞতায় যে মাছ মাংস ডিম ভোটের ইস্যু হচ্ছে। আমি তৃণমূলের কাছেই যাব, কৌশিকবাবুর কাছে জানতে চাইবো যে আপনারাই তো বারবার অভিযোগ করে এসেছেন অন্য রাজ্যে মাছ মাংস খেতে দেওয়া হয় না, এখানে দাবি করে এসেছেন বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস খেতেই দেবে না, ডিমও খেতে দেবে না। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাছের ঝাঁজটা আপনাদের কমিয়ে দিলেন। দেখুন প্রথমেই বলি যে প্রধানমন্ত্রী তার স্বভাব সুলভ মিথ্যে কথা বলেছেন। পশ্চিমবঙ্গ অ্যাজ অন ডেট মৎস্য উৎপাদনে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়। স্বর্ণ মৎস্য যোজনার মাধ্যমে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় চিংড়ি, কাঁকড়া এবং নোনা জলের মৎস্যজীবীদের কিন্তু স্পেশাল স্কিম এই পশ্চিমবঙ্গ সরকারই এনেছে। সমুদ্র সাথী প্রকল্পের মাঝখানে 21 বছর বয়সী বা তার থেকে বেশি মৎস্যজীবী যারা প্রাকৃতিক কারণে যে মাসগুলোতে সমুদ্রে মাছ ধরতে যেতে পারেন না, তাদের জন্য প্রত্যেক মাসে 5,000 টাকার করে ভাতা এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই করেছেন। যে মাছের ডিমের থেকে মাছের চাষ হয়, সেই মাছের ডিমের 90% এই পশ্চিমবঙ্গেই তৈরি হয়। ফলে পশ্চিমবঙ্গ সরকার গত 15 বছর ধরে মৎস্যজীবীদের, আজকে বলুন তো মৎস্যজীবীদের যদি কোনো প্রাকৃতিক দুর্ঘটনা ঘটে তার জন্য 2 লক্ষ টাকার বিমা কারা করেছে? এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই করেছে। ফলে আর এক সেকেন্ড, আবার কথাটা হচ্ছে ইলিশ মাছের কথাটা তো মুখ্যমন্ত্রী বলেই দিলেন। সবচেয়ে মজার কথাটা হচ্ছে কিছুকাল আগে 95 জন আমাদেরই পশ্চিমবঙ্গের বাংলার মৎস্যজীবী যখন বাংলাদেশে ধরা পড়েছিল, নরেন্দ্র মোদী কি করেছিলেন? তাদের ছাড়ানোর জন্য কিচ্ছু করেননি। এই যে তারা যখন ফিরলেন, তৃণমূল যে অভিযোগ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিথ্যে কথা বলছেন, আসলে মাছ আবেগে শানকি দিতে বাধ্য হলেন? না, তার আগে অয়নদা আপনাকে ধন্যবাদ জানাই। তার কারণ দীর্ঘদিন ধরে এরকম একটা ডিবেট তৃণমূল কংগ্রেস চালানোর চেষ্টা করছে। তাদের কাছে উত্তর নেই যে আয়ুষ্মান ভারত কেন এখানে ইমপ্লিমেন্টেশন হলো না, পিএম মৎস্য সম্পদ যোজনা কেন ইমপ্লিমেন্টেশন হলো না। যখন এই উত্তরগুলো আমরা চাইছি তখন মাছ খেতে দেবে না, বিজেপি ক্ষমতায় আসলে মাছ মানে খাওয়া বন্ধ করে দেবে ইত্যাদি ইত্যাদি, এই ন্যারেটিভগুলো প্রত্যেকটা ইলেকশনে চালায় এবং এই ইলেকশনও তারা চালিয়েছে। ঘটনা হচ্ছে দুর্নীতি, মাছ উৎপাদনে আমি বলছি তো কোথা থেকে পেল বিজেপি? সাথে এটাও তো বলে বারবার করে। আমার কোশ্চেন হচ্ছে এখানে যিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রয়েছেন কৌশিকদার উচিত একবার ত্রিপুরাতে ঘুরে আসুক। আমি টিকিট কাটার দাম দিয়ে দেবো, মানে টিকিটের দামটা আমি দিয়ে দেবো, দিয়ে কৌশিকদাকে ত্রিপুরায় পাঠিয়ে দিন। আচ্ছা, ত্রিপুরাতে সেখানে বিজেপি সরকার চলছে 2017 সাল থেকে। দিব্যি আমি তো গিয়ে মানে একদম রুই মাছ থেকে শুরু করে কাতলা মাছ, মানে গোদা কাতলা মাছ খেলাম। আপনি খাননি বলুন তো? তাহলে মিথ্যা কথা আপনি জিজ্ঞাসা করুন না তৃণমূল কংগ্রেসকে, জিজ্ঞাসা করুন উত্তর আসবে না যে সেখানে ত্রিপুরা কংগ্রেসের সরকার চলছে। বলছি ত্রিপুরা হচ্ছে অধিকাংশই বাঙালি অধ্যুষিত, যার জন্য তারা এই মাছের খাদ্যাভ্যাসটাকে মেনে নিতে বাধ্য হয়েছেন। এখানে কি বাংলাতে বন্ধ নাই? গুজরাটে মাছ বন্ধ কেন? গুজরাটে মাছ বন্ধ কেন? আমি সেটা বুঝলাম না। এইটা বলে দিন না, গুজরাটে কেন বন্ধ? এখানেও তো বাঙালি অধ্যুষিতই থাকবে, এখানে মাছটা বন্ধ হবে কেন? উত্তরটা দিন। হ্যাঁ বলছি তো, এখানে কি বাঙালি নেই? যে বিজেপি কি মনে করেন না পশ্চিম বাংলায় বাঙালিরা থাকে? বিজেপি বাংলা বিরোধী, বিজেপি হচ্ছে বাংলা বিরোধী। বিজেপি তো ত্রিপুরা বিরোধী নয়, বিজেপি বাংলা বিরোধী। বাঙালিরা থাকে, কারণ পুরীতেও গিয়ে আমরা মাছ মাংস খাই, কেন এই অভিযোগ? আর মাছ উৎপাদনে যে দুর্নীতি, এই দুর্নীতির কথা তো কোনোদিন সিপিআইএম এর মুখে বা এই দুর্নীতির কথা বা কংগ্রেসের মুখে শুনিনি। একটা ছোট্ট ব্রেক, তারপর আসছি।
মাছে ভোটে বাঙালি, মাছ খেতে দেবে না এখানে বিজেপি ক্ষমতা এলে। পাল্টা প্রসঙ্গ উঠল, ত্রিপুরায় তাহলে কি করে মাছ খাচ্ছে, বিজেপি সরকার আছে কিন্তু মৎস্য উৎপাদনে দুর্নীতি। আজকে প্রধানমন্ত্রী বললেন। চয়নদা, এর আগে তো কোনোদিন সিপিআইএম এই দুর্নীতির কথা উল্লেখ করেনি। না, কাল্পনিক দুর্নীতির কথা উল্লেখ করে তো লাভ নেই। ও, এটা কাল্পনিক দুর্নীতি। কারণটা হচ্ছে একটাই, যে আমরা দেখেছি এই প্রসেস, এক্ষেত্রে কন্টিনিউয়াস প্রসেস, যেভাবে আমাদের সময় রুই কাতলা জাতীয় মানে কার্প জাতীয় মাছ বেশি উৎপাদিত হওয়া শুরু হয়েছিল এবং তখনই গ্রাফটা উঠতে শুরু করে। তারপরে কনসিস্টেন্স প্রসেসে ব্যাপারটা পরিকল্পনাটা বৈজ্ঞানিকভাবে হয়েছিল এবং সত্যি কথা বলতে পরবর্তীকালে জলাশয়ে যেভাবে ছোট জলাশয়ে যেভাবে অল্প জলের মাছগুলো উৎপাদন হয় সেটা নিয়ে যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও কোঅপারেটিভগুলোতে কিভাবে বিতরণ হয় ইত্যাদি প্রভৃতি নিয়ে কিছু প্রশ্ন থাকলেও থাকতে পারে, কিন্তু ওভারঅল দুর্নীতির অভিযোগ আছে বলে একদম বলছেন কাল্পনিক। তাহলে বাঙালি বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে, মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, সেটা কি? এটা কাল্পনিক নয়। আমাদের অভিজ্ঞতা যেগুলো, সেগুলো যে সাম্প্রতিককালে ওই রামনবমীর দিন মাংস কেন বিক্রি হচ্ছে বলে এক মুরগির মাংস বিক্রেতার উপরে হামলা হলো। মিথ্যে নয়, রয়েছে গণশক্তির খবর। 2021-এ দাঁড়িয়ে ব্যারাকপুরে আমাদের শুনতে হয়েছে বাঙালি বল পায়গা। তৃণমূলের ভাষায় কথা বলা, তৃণমূলের এইটা যে একেবারে সুদ শাকাহারী কথাগুলো বলা হচ্ছে, শাকাহারী মিথ্যাবাদী প্রসঙ্গটা তুললো। প্রসঙ্গটা যেভাবে এলো সেটা হচ্ছে নির্দিষ্টভাবে মাছ খাওয়া বা মাংস খাওয়া, এই ব্যাপারটা একান্তভাবে পূর্বাঞ্চলের জায়গায় পূর্বাঞ্চলীয় সংস্কৃতির মধ্যে রয়েছে, উত্তর পূর্বাঞ্চলেও ব্যাপারটা রয়েছে। মুশকিলটা হচ্ছে আপনি দেখতে পাবেন সারা ভারতবর্ষে গোহত্যা নিষিদ্ধ করা হোক ইত্যাদি রবিদের স্লোগান ধরে উত্তর পূর্বে গিয়ে এই স্লোগানটা তুলতে পারে। কৌশিকবাবুর কাছে যাবো, কৌশিকবাবুরটা নিয়ে বক্তব্য নিয়ে আসবো। তাহলে কি ভোপে টিকবে না প্রধানমন্ত্রীর? আবারও তো আসবেন, আবারও সভা করবেন। নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ। আমি সম্প্রতি আসাম ইলেকশনে ছিলাম, প্রায় 1 মাস আমি ওখানে ছিলাম, গৌহাটিতে আর শিলচরে, যেখানে বাঙালি অধ্যুষিত। মাছ মানুষ খাচ্ছে, ওখানে 10 বছরের বিজেপি সরকার আছে। সুতরাং আমি পিসি কালচারের মধ্যে যাচ্ছি না, আমি পলিটিক্যাল সায়েন্সের মধ্যে আমাকে একটু সময় দিতে হবে। বলুন। তো মাছ নিষিদ্ধ হবে বলে আমার মনে হয় না, এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। কিন্তু আমরা আসামে, আমি ছিলাম ওখানে, দেখলাম একটি 27 বছরের মেয়ে, কুঙ্কি চৌধুরী, জনজাতির মেয়ে, ইলেকশনে দাঁড়িয়েছে, লন্ডনে পড়াশুনো করে এসছে সোশ্যাল সায়েন্স নিয়ে, এবং শি ইজ আ থ্রেট টু বিজেপি না, জনজাতি। এবং ওখানে যিনি চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা 27 বছরের একটা বাচ্চা মেয়েকে যেভাবে আক্রমণ করেছেন, তার মাকে একটা এআই ছবি দিয়ে দেখাচ্ছেন, আসছি আমি, একটা নিষিদ্ধ মাংস খাচ্ছেন। না, বাংলা নিষিদ্ধ, আমি কথা বলিনি দাদা, কথা বলতে দিতে হবে। হ্যাঁ, তো নিষিদ্ধ মাংস যেভাবে খাচ্ছে, সুতরাং এটা একটা ডিএনএর মধ্যে আছে বিজেপির মানুষের খাদ্যাভ্যাসকে ইনফ্লুয়েন্স করা। তো সেই জায়গা থেকে মমতা ব্যানার্জি আজকে এনেছেন যে মানুষের খাদ্যাভ্যাসটাকে কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারেন। এর মধ্যে আছে খাদ্যাভ্যাস পরিবর্তন করানো। না, বিজেপির ডিএনএ শ্যামাপ্রসাদ মুখার্জির ডিএনএ, যার হাত ধরে ভারতীয় জনতা পার্টির জন্ম। কোনো অ্যালান অক্টোভিয়াম হিউমের হাত ধরে নয়, ইংরেজের মাধ্যমে নয়, কোনো ইংরেজের মাধ্যমে আমাদের দলটা তৈরি হয়নি। ট্রেনিংটা ইতালিতে হয়েছিল ভাই, ট্রেনিংটা ইতালিতে হয়েছিল। বিজেপি ইতালিতে গিয়েছিলেন ট্রেনিং নিতে, এইরকম ট্রেনিং আর কেউ দেয়নি, আর কেউ দেয়নি। সেই সংগঠনের ট্রেনিং নিয়ে আসলে কি, প্লিজ শোনা যাবে না সবাই মিলে। দেবর্ষীবাবু, আসলে পেটই কি টার্গেট সবার? পেট, লক্ষ্মীর ভান্ডার হোক, এগুলো তো টাকাটা তো পেটের জন্য। তারপরে মাছ চলে এলো, মাংস চলে এলো, ডিম চলে এলো। না, আমার মনে হয় এই আমাদের গণতন্ত্রটাকে আমরা কতটা গণতন্ত্র রাখতে চাইছি না কতটা ভোটতন্ত্রে আমরা কনভার্ট করে ফেলেছি, এবং সেটার জন্যই আমরা উঠে পড়ে লেগেছি। সেই ইস্যুগুলো ওপরের দিকে উঠে আসছে, মূল জায়গা থেকে আমরা অনেক থেকে সরে যাচ্ছি। মানুষের অধিকারের কথাগুলো যেখানে বারবার বিঘ্নিত হচ্ছে। খাদ্যাভ্যাসের অধিকার, এটাও একটা অধিকার। রাষ্ট্রের কোনো অধিকার নেই আমি কি খাবো না সেটা ঠিক করে দেবে যে কোনো রাষ্ট্রের যে কোনো স্ট্রাকচার। আমি বলছি যদি সেটা করে
তাহলে গণতন্ত্র আর রাজতন্ত্রের মধ্যে তফাৎ কি হলো? ফলে আমাদের ভাবতে হবে, বিভিন্ন জায়গায় দেখা গেছে যে অন্য কালচার চাপিয়ে দেওয়া, যেমন এটা তো ঠিক হিন্দি হিন্দুস্তান এই যে লাইন টানা হচ্ছে, যেখানে উত্তর ভারতের কালচার আমাদের মধ্যে চাপানো হচ্ছে। এই যে ধৃষ্টতা রয়েছে রাজনীতির দল, রাজনীতির কারবারই আমি বলবো সেই অর্থে, এবং সেটাকে নিয়ে আবার যে স্টেটমেন্টটা হচ্ছে সেটাও কিন্তু অনেকটা রাজনৈতিক স্টেটমেন্টই বটে। দেখুন, প্রথম কথা হচ্ছে দিল্লিতে সিআর পার্ক বাঙালি অধ্যুষিত অঞ্চল, সেখানে মাছের বাজার বন্ধ করা হয়েছিল। ইট ইজ এ ফ্যাক্ট, খবরও হয়েছিল। ইট ইজ নট এ কনকক্টেড স্টোরি। বিজেপিকে এমন মরিয়া ডেসপারেট ভাবে নামতে হচ্ছে, বিধাননগরের তাদের প্রার্থীকে হাতে মাছ নিয়ে ঘুরতে হচ্ছে। এটা যদি নর্মালি হয় যে মাছ খাবে, তাহলে তাকে হাতে মাছ নিয়ে ঘুরতে হচ্ছে কেন? কারণ তারাও জানে, আবারও আমরা যেটা বলছি, কুখ্যাত ব্রিটিশের জেনারেল ডায়ার ছিল, আর তারপরে এদের মোটা ভাই এসছে। বাংলা ও বাঙালির যা কিছু, শুধু মাছ না, মাছ, সংস্কৃতি, দুর্গাপুজো সব কিছু আমি দেবশ্রীদার সাথে পুরোপুরিভাবে একমত একটা জায়গায়, যেটা হচ্ছে কালচারকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনি সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর বইটা খুলে দেখুন, হঠাৎ করে দেখবেন মাসি হয়ে গেছে খালা, পিসি হয়ে গেছে ফুফু। এই কালচার তো আমরা জীবনে দেখিনি। আমরা রামধনুটাকে রংধনু করা হয়েছে। কালচার, বাঙালি কালচার যেটা, সেই কালচারের পরে ইসলামিক আরবিক ইম্পোজিশন হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের দ্বারা। আমাদের অধিকারের কথা বলা হচ্ছে, ভোটাধিকার বড় বিষয়। ভোটাধিকার মৌলিক অধিকার, আমার অধিকার। সেই ভোটাধিকার পাচ্ছেন না কতজন? ভবানীপুর, নন্দীগ্রাম। ভবানীপুর আগে শুনিয়ে দিই, নরেন্দ্র মোদী কি বললেন? ভবানীপুর থেকে পরিবর্তন হবে, আর নন্দীগ্রাম থেকে শুরু হয়েছিল 21-এ, এবার ভবানীপুর থেকে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় উড়িয়ে দিলেন। কি বললেন দেখুন। नंदीग्राम ने 5 साल पहले बदलाव की राह दिखाई थी। अब पूरा पश्चिम बंगाल उसी परिवर्तन के रास्ते पर चल पड़ा है। जो कमाल 5 साल पहले नंदीग्राम ने किया था, इस बार वही हाल भवानीपुर में भी होने जा रहा है, पूरे बंगाल में होने जा रहा है। আমার ভবানীপুরেও প্রায় প্রথমে বাদ দিয়েছিল 48,000, তারপরে অ্যাডজুডিকেশনে 14,000, মাত্র 2,57,000 ভোটের মধ্যে 60,000 বাদের খাতায়। তাতে কি আছে? চুরি করে জিতেছিল আগের বার, বলছে ভবানীপুরেও জিতব, বলে ঘেচু জিতবে। তোমাদের দেওয়ার জন্য মানুষ তৈরি আছে। ভবানীপুরে এই মুহূর্তে যা তথ্য, 51,000-এর কিছু বেশি নাম বাদ গেছে, 51,000। আর নন্দীগ্রামে 14,000, 14,500 মতো নাম বাদ গেছে। কৌশিকবাবু, দেখুন, এই এসআইআর এর মতো কুখ্যাত পদ্ধতিটার মাধ্যমে নির্বাচন কমিশনের মুখোশ একদম খুলে গেছে। আজকে ওরা বেছে বেছে সংখ্যালঘু, মহিলা, আদিবাসী, দলিত, তৃণমূল কংগ্রেসের জেতা আসনগুলোতে নাম কেটে বাদ দিয়েছে কোনো রকম লজিক ছাড়া। এমন একটা অবস্থা, ভবানীপুরেও তো আমরা মোট 51,000 নাম বাদ গিয়েছে, কিন্তু নিশ্চিত থাকুন উপনির্বাচনে দিদি যত ভোটে জিতেছিলেন তার থেকেও বেশি ভোট জিতবেন, বিশ্বাস করুন। না, এটা আপনাদের একটা অতি সরলীকৃত উক্তি হচ্ছে। তার কারণ যারা যে বাদ গেছেন তারা সবাই তৃণমূল কংগ্রেসেরই ভোটার ছিলেন, তা তো নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, বিশ্বাস করুন এসআইআর এর লাইনে যারাই দাঁড়িয়েছেন তারা কিন্তু লাইন থেকে ফিরে এসে আর কেউ বিজেপিকে ভোট দেবেন না। ওই 200 জন মানুষের মৃত্যুর প্রতিটা রক্তবিন্দুর বদলা প্রত্যেকটা ভোটার নেবে। একটা কথা আমার খুব মনে পড়ে, সেটা হচ্ছে, ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের তো এবার উচিত ছিল নন্দীগ্রামে যাওয়া। নন্দীগ্রাম যদি মানে বোন হয়, উনি যেটা বলেছিলেন 2021-এর নির্বাচনে, এবার কেন গেলেন না? তার কারণ উনি জানেন যে গেলে শুভেন্দু অধিকারীর কাছে ওখানে হারবেন। শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ নিয়েছেন ওখানে দাঁড়িয়ে, যে আপনি যেখানে যাবেন সেখানে আমি যাব এবং সেখানকার মানুষের যে দুঃখ দুর্দশা সেটা ঘোচানোর চেষ্টা করব। আজকে যেভাবে 71 নম্বর ওয়ার্ড, 70 নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট, বিদ্যুৎ পরিষেবা কোনো কিছুই নেই, আমি নিজে গিয়েছি সেখানে,
সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সেই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ভবানীপুরে এসেছেন। ভবানীপুরে, আচ্ছা একদম। দেখা যাক অন্যরা কি বলেন। আসলে তৃণমূল বলছে একেবারে দেখে দেখে হিসেব করে করে নাম বাদ দেওয়া হয়েছে, তার প্রভাব কি পড়বে? প্রশ্ন একটাই, একটা ছোট্ট ব্রেকের পর। তৃণমূল বলছে এসআইআর এর লাইনে যারা দাঁড়িয়েছিলেন তারা ফিরে এসে আর ভবানীপুরে হোক নন্দীগ্রামে বিজেপিকে ভোট দেবেন না। কিন্তু জয়ন্দার কাছে জানতে চাইব, তৃণমূল বলছে ভোটাধিকার শুধু কেড়ে নিচ্ছে না, আমরা তো দীর্ঘদিন ধরে দেখছি এসআইআর এ মৃত্যুর অভিযোগ উঠছে, এবার ট্রাইব্যুনালের লাইনে অসুস্থ হয়ে আজকে রানাঘাটে মৃত্যুর অভিযোগ উঠল। দেখুন 326 ধারা অনুযায়ী, অনুচ্ছেদ অনুযায়ী ভোটাধিকার সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার এই চক্রান্ত হচ্ছে। আপনি যদি শতাংশ হিসেবে দেখেন, পশ্চিমবাংলা 12% মানুষের নাম বাদ গেছে, তারা ভোটার দিতে পারবেন না। আমাদের কাছে এটা দায়িত্বজ্ঞানহীন কথা, স্টেটমেন্ট আমরা ইলেকশন কমিশনের কাছ থেকে পেয়েছি, যে কারণে আমাদের সাধারণ সম্পাদক কমরেড এম এ বেবি তিনি এতে চিঠি লিখেছেন, হ্যাঁ নির্বাচন কমিশনের চিঠি লিখেছেন, যে বলছেন যে এবার ভোট দিতে পারবেন না তো কী হয়েছে, পরের বার দিতে পারবেন। এই ধরনের কথাবার্তা অসংবেদনশীল কথাবার্তা। এবং দ্বিতীয় হচ্ছে যে এটাকে জুডিশিয়াল আর এলো কী করে? আপনি আজকে আমরা যখন কথা বলছি, ক্যান্ডিডেটদের কাছে হয়তো এসছে ওই ভোটার লিস্ট, কিন্তু এখন ভোটার লিস্ট কিন্তু পাইনি কেউ, প্রিন্টেড ভোটার লিস্ট এখনো পাইনি। প্রকাশ করেছে কোন কোন বিধানসভায় এই জায়গাগুলো আমাদের প্রশ্ন থাকছে। একটা ইনকম্পিটেন্ট ইলেকশন কমিশন এইভাবে ইলেকশন পরিচালনা করছে, সেই নির্বাচন কতটা ঠিকঠাক হবে? দুই, সেটা হচ্ছে নির্দিষ্টভাবে যে কথাটা বলবার, সেটা হচ্ছে যে আজকেও আমাদের একজন প্রার্থী, সে গিয়ে দেখছে আমাদের এই পার্টির নেত্রী কমরেড দীপু দাস কসবায়, সে নমিনেশন দিতে গিয়ে দেখছে তার নাম আছে, কিন্তু ইলেকশন কমিশন যেটা বার করছে সেটা নেই। আমরা সরাসরি আমাদের সেন্ট্রাল কমিটির সদস্য শ্রমিক লাহিড়ী কমপ্লেন করতে গেছে, তখন ফিরে এসছে, তখন জানা গেছে যে হ্যাঁ নামটা আছে। এইরকম অবস্থার মধ্যে কাজ হচ্ছে, একেবারে মানুষকে হ্যারাস করার চেষ্টা করা হচ্ছে। ব্যতিক্রমী একটা ভোট। এসআইআর তো দরকার, সবাই বলছে এসআইআর দরকার, কিন্তু গন্ডগোলটা হয়েছে প্রথমে নির্বাচন কমিশনারকে যখন রিক্রুট করা হয়েছে, সেখানেই একটা প্রসেসটাই গন্ডগোল ছিল, যে চিফ ইলেকশন কমিশনারকে না নিয়ে, চিফ জাস্টিসকে না নিয়ে একজন নমিনেটেড বাই, পরিষ্কার বলে দিন না, বিজেপির ন্যারেটিভে চলছে, ওরা বিজেপির অঙ্কুলনে চলছে। দ্বিতীয় হচ্ছে একটা নৈরাজ্যবাদী রাজ্য সরকার, উনি যদি প্রথম থেকে এটাকে সিরিয়াসলি হ্যান্ডেল করতেন, ঠিক মতো অফিসারদের দিতেন। প্রথম বিহারে এসআইআর যখন ঘোষণা হয়েছিল তখন কিন্তু প্রথম প্রতিবাদ জানিয়েছিল, আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস জানিয়েছিল, এবং লালু প্রসাদ দলের সাথে আমরা একসঙ্গে হেঁটেছিলাম, আমরা অন্য দলকে আসতে বলেছিলাম, সঙ্গে কেউ আসেনি, আমরা লালু প্রসাদের দল নিয়ে করছিলাম। বলে যে আপনারা ভোট চুরিটা ধরতেই পারেননি। আমরা এখানে কিভাবে, এখানে তো ভোটারই বাদ চলে গেল। এখানে একটা নৈরাজ্যবাদী সরকার যদি প্রথম থেকে একটা প্রসেস ফলো করে, নৈরাজ্যবাদী সরকার যখন তো যেহেতু উনি যদি ঠিক করে প্রথম থেকে প্রসেসটাকে ফলো করতেন, ঠিক মতো অফিসার দিতেন, ওরমভাবে মানে নাটক না করতেন এখানকার, তাহলে হয়তো এতগুলো লোককে হ্যারাস হতে হতো না। কংগ্রেস অ্যাকচুয়ালি, আমি বলছি কংগ্রেস অ্যাকচুয়ালি বিজেপির গেম প্ল্যানটা ধরতেই পারেনি বলে রাজ্যের পর রাজ্যে তারা হাঁটছে। আমি আপনাকে খোলাখুলি বলছি, বিজেপির গেম প্ল্যান হচ্ছে 2029 সালের লোকসভা নির্বাচনের আগে ভারতবর্ষ থেকে 20 কোটি ভোটারের নাম বাদ দেবে। সেইটারই অঙ্গ বিজেপির গেম প্ল্যান হচ্ছে কংগ্রেস মুখ ভারত এবং মমতা ব্যানার্জিকে নিয়ে সেটা করছে পশ্চিমবঙ্গে না হচ্ছে, কংগ্রেস মুখ মমতা, কারণ অসমে কয়েক লক্ষ, ওকে প্লিজ, হেমন্ত বিশ্ব শর্মা অসমে নাকি কয়েক লক্ষ মুসলিমের নাম বাদ দিয়ে দিয়েছেন, এখানেও কি তাই? বিজেপির গেম প্ল্যান কংগ্রেস মুখ ভারত এবং মমতা ব্যানার্জি নয় গোয়া, নয় মণিপুর, নয়, সে তো যে কোনো রাজ্যে লড়ার অধিকার আছে। আপনারা পশ্চিমবঙ্গে লড়ছেন কেন? আরে আপনারা পশ্চিমবঙ্গে কেন লড়ছেন? আপনারা পশ্চিমবঙ্গে কেন লড়ছেন? আপনাদের কি আছে পশ্চিমবঙ্গে? অয়নদা, আপনি বরিষ্ঠ সাংবাদিক, আপনাকে একটা প্রশ্ন করছি আমি। ধরুন প্রথমে 58 লক্ষ যে নামটা বাদ গেল, তার মধ্যে কারা ছিল? মৃত শিফটেড ভোটার, সেটা নিয়ে কারোর কোনো অবজেকশন নেই না। তাহলে 58 লক্ষের জন্য তৃণমূল কংগ্রেস লড়াই করেছে, এটা নাম্বার 1। তারপরে আমরা তারপরে আমরা দেখলাম 1,30,00,000 ভোটার, তারা লজিক্যাল ডিসক্রিপেন্সির ভিতরে পড়লো। ওকে, এই 1,30,00,000 ভিতরে আপনি ধরুন 78 লক্ষ, তার মধ্যে 5 লক্ষ বাদ গেছে যখন নির্বাচন কমিশনের কাছে ছিল।
আজকে যখন নির্বাচন কমিশনারের কাছ থেকে কোর্টের কাছে গেল, অর্থাৎ আপনার আন্ডার অ্যাডজুডিকেশন হলো, তখনই বাদ গেল বিচার হচ্ছে বিভাগের কাছে আপনার গেল, হ্যাঁ। 60 লক্ষর ভিতরে 27 লক্ষ। আচ্ছা, কোর্টের কাছে কে নিয়ে গেল? কোর্টের কাছে নিয়ে গেল কালো কোর্ট পরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সওয়াল করলেন, কোর্ট তখন বলল যে আন্ডার অ্যাডজুডিকেশনকে আমি জাজের মাধ্যমে বিচার করব। হ্যাঁ। তখনই 27 লক্ষ বাদ গেছে। কোর্টের কাছে না গেলে এই 60 লক্ষই বাদ যেত। দামবদ্ধ কোর্টের কাছে না গেলে এই 60 লক্ষই বাদ যেত। আরে সুপ্রিম কোর্ট তো নির্বাচন কমিশনের গালে থাপ্পড় মেরেছে। ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট তো নির্বাচন কমিশনের গালে থাপ্পড় মেরেছে বলেই জুডিশিয়াল অফিসার কোর্টের কাছে না যাওয়া হতো। কোর্টের কাছে না গেলে 60 ওকে লক্ষ ওকে বাদ ওকে যেত। কোর্টের কাছে না গেলে কোর্টের কাছে 60 না গেলে 60 লক্ষই বাদ যেত। এখন এই যে ভবানীপুরে যা 33 দাঁড়ালো, লক্ষ নন্দীগ্রামে যা দাঁড়ালো, প্লিজ ওকে 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 প্লিজ এই 60 লক্ষই বাদ যেত। প্লিজ 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 হ্যাঁ দেবশ্রীবাবু, ভবানীপুরে যা দাঁড়ালো, নন্দীগ্রামে যা দাঁড়ালো, ভবানীপুরে কি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এরকম তৃণমূল বলছে, নন্দীগ্রামেও একটা জায়গায় শুভেন্দুর জন্য করা হয়েছে এরকম তৃণমূল বলছে। এক্সটেনশন অফ ডেমোক্রেসি চাইছি নাকি কন্ট্রাকশন অফ ডেমোক্রেসি চাইছি? একজনও যদি বৈধ ভোটার বাদ যায়, সেটা তো ইলেকশন কমিশনের দায়িত্ব। প্রভু তো ক্ষমতা দিয়েছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট দিয়েছে, কনস্টিটিউশন দিয়েছে। এটা তো জাজেরা করেছে 27 লক্ষ যা যদি গেল কেন করে কে নিয়ে গেছে? বিজেপির কোথায় চলছে? বিজেপির কোথায় চলছে? ইলেকশন কমিশন বিজেপির কোথায় চলছে? সেজন্য ইলেকশন কমিশনকে ডিবেট করা দেবশ্রীদাকে শেষ করতে, দেবশ্রীদাকে শেষ করতে। ওকে 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 প্লিজ 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 দেবশ্রীদা বলুন। প্রশ্ন হচ্ছে ইলেকশন কমিশনের যে দায়টা, অর্থাৎ কি গেল না, একজনও অবৈধ ভোটার যদি এই ভোটিং সিস্টেম থেকে এই মধ্যে ঢুকে থাকে, সেটাও ইলেকশন কমিশনের দায়। আর একজন বৈধ ভোটারও যদি বাদ থাকে, ইলেকশন কমিশনের দায়। Okay. সংবিধান, রিপ্রেজেন্টেটিভ অফ পিপলস অ্যাক্ট, সবাই কিন্তু ইলেকশন কমিশনকে প্রভূত ক্ষমতা দিয়েছে। এই প্রশ্ন ফলে এই এখানে দায়ভার আমরা ইলেকশন একটা কমিশনকেই নিতে হবে। একটা point আছে। প্রশ্ন থাকবে ভোটারদের মধ্যে এবং হ্যাঁ মানুষের নাম বাদ প্লিজ দিয়েছেন আপনারা। সেকেন্ড 27 লক্ষ মানুষের নাম আপনারা বাদ দিয়েছেন। কোর্টে না গেলে আজকে 27 লক্ষ নাম বাদ পড়তো না। তারা তো 2024 লোকসভা ভোটে ভোট দিয়েছিল। তাহলে আজ যদি তারা অবৈধ হয়, তাহলে 2024 পুরো লোকসভাটাই আপনারা বাদ অবৈধ। দিয়েছেন। সেটা আগে ভাঙো, এবার পুরো লোকসভা ভাঙো। হুমায়ুন কবির নতুন দল গড়েছেন। হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করবেন। সেই হুমায়ুন কবিরের একটা চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করলো তৃণমূল এবং বিস্ফোরক। সেখানে হুমায়ুন কবিরের কি সমঝোতা হয়েছে, টাকার সমঝোতা। ভিডিও প্রকাশ করে তৃণমূল কি বললে এই ভিডিও প্রকাশ হয়েছে, এই ভিডিও প্রকাশ হয়েছে তৃণমূলের দেওয়া ভিডিও। এই मेरा নিয়ে जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, मैं जो चुनाव नीतीश कुमार की जो फॉर्मूला में किया, जो 1,000 करके 12 महीना में ये 1 পুরোটা দেখাতে পারছি না, বুঝতেও পারবেন না। ফিরহাদ হাকিম কি বললেন দেখুন। একটা মসজিদের নামে সে যে ভাবাবেগ তার সওদা করছে এবং 1000 কোটি টাকা চাইছে, 300 কোটি টাকা অ্যাডভান্স চাইছে। কেন? তার কারণ আমরা যারা মুসলমান সমাজের মানুষ, আমরা কি গরু ছাগল? আমরা কি বুদ্ধিহীন? আমরা কি এতই ধাবাবেগ যে এই রকম মানুষ আমাদের ধর্মীয় আবেগকে বিক্রি করে দেবে আর আমরা সেটাকে হজম করব? দেখার পরে বিজেপির হাতে মুসলমানের সম্মান বিক্রি করে দেবার ষড়যন্ত্র করছে। আমি নিজে মুসলমান হয়ে সব ধর্মকে সম্মান করি এবং বলি সব ধর্মকে সম্মান করি, তাই নিজের ধর্মকে মানি এবং এই ধর্মকে বিক্রি যারা করবে তাদের ছাড়বো না। তৃণমূলের কথায় উঠে আসছে এটা কি বড় ষড়যন্ত্র? কেন্দ্রীয় নেতৃত্ব এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। কুণাল ঘোষ কি বলছেন দেখুন। হুমায়ুন কবির নামে ব্যক্তি বিজেপির সঙ্গে লেনদেনে থেকে তিনি বিজেপির হয়ে ভোট কাটার কাজ করছেন, এটা তিনি স্বীকার করলেন। যে মুসলিমদের বিভ্রান্ত করা সহজ, বাবরের নামে আমার যায় আসে না, আমি ওই নামটা দিলে ভাবাবেগকে প্রভাবিত করা যাবে। মারাত্মক কথা বলছেন যে আমি আর শুভেন্দু পরস্পরকে গালাগালি দেব, কিন্তু সেটা খুল্লা করতে পারবো না। আমাদের দোস্তিটা, আমাকে সাহায্য করুন, আমরা মানুষকে বিভ্রান্ত করব এবং আমাকে ডেপুটি চিফ মিনিস্টার করতে হবে। অর্থাৎ বিজেপি টাকা দিয়ে হুমায়ুনের সঙ্গে ভোট ভাগের যে আঁতাত,
সেটা আজকে সম্পূর্ণভাবে ফাঁস হয়ে গেল। ডিসেম্বরে এইটা হয়েছে, এই ভিডিওটা, এবং হুমায়ুন কবির বলছেন এটা এআই দিয়ে তিনি মানহানির মামলা করারও হুঁশিয়ারি দিলেন। আর যার সঙ্গে তিনি ফেস টাইমে কথা বলেন বলে বলেছেন এই ভিডিওতে, শুভেন্দু অধিকারী, তিনিও বলছেন মধ্যপ্রদেশ সরকার তদন্ত করুক। প্রমাণ করুক না। 2018-র 25শে জুন বিজেপিতে গিয়েছিলাম, 2019-এর 17ই নভেম্বর ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। ওই টাইমের বাদ দিয়ে যদি কোনো ছবি বিজেপির কোনো নেতার সঙ্গে দেখাতে পারে, এটা পুরো প্ল্যান করে হুমায়ুন কবিরকে ভয় পেয়েছে। এখন আর সোজা পথে মোকাবেলা করতে পারছে না, এআই করে ভিডিও বানিয়ে হুমায়ুন কবিরকে মেলাইন করার চেষ্টা করছে। মানহানি মামলা করব এবং তাদের বিরুদ্ধে এই মিথ্যাচার করার জন্য আরো মুসলিম ভাইদের কাছে যতটা আপিল করার দরকার, যতটা অনুরোধ করার দরকার করব। আমার নাম অনেকবার ওখানে এসেছে। প্রথমত এটা এআই দিয়ে আইপ্যাক বানানো কিনা এটাও তো দেখতে হবে। এআই দিয়ে তো সবকিছু বানানো যায়। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে, একবার পিএম এর কথা বলা হয়েছে। গুরুতর অভিযোগ। হুমায়ুন কবির কি করবেন জানি না। ওনার এটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং সিবিআই তদন্ত দাবি করা উচিত। মধ্যপ্রদেশ সরকারেরও উচিত এটা স্পেশাল ইনভেস্টিগেশন দেওয়া। এআই কিনা দেখা দরকার আছে। রাজ্য সরকার এটাকে সিবিআই তে রেকমেন্ড করুন। সিবিআই যদি মনে করে এখানে মানি লাইভ হয়েছে, তাহলে ইডিকে তারা ইডিকে হ্যান্ড ওভার করবে। কেন মধ্যপ্রদেশ সরকার তদন্ত করুক? মোহন যাদব ওখানকার মুখ্যমন্ত্রী, তার সঙ্গেও নাকি কথা হয়েছে। পিএমও থেকে নাকি হুমায়ুন কবিরের দাবি তাদের দুজনের সঙ্গে, হিমন্ত বিশ্ব শর্মা এবং মোহন যাদবের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। কৌশিক বিশ্বাস, আপনি আজকে তিনজন মিলে হুমায়ুন কবিরকে যদি ভয় না পেয়ে থাকেন, তাহলে তিনজন মিলে প্রেস কনফারেন্স করে হুমায়ুন কবিরের ভিডিও প্রকাশ করতে হলো কেন? দেখুন, প্রশ্নটা হুমায়ুন কবিরকে ভয় পাওয়ার একদমই নয়। হুমায়ুন কবিরের মুখোশটা আজকে খুলে গিয়েছে এই ভিডিওটার মাধ্যমে, যে তিনি বিজেপির দালাল, তিনি বিজেপির গোপন এজেন্ট ছিলেন, যেটা আমরা বলছিলাম গত 1.5-2 মাস ধরে। আজকে প্রকাশ্যে তার থেকেও বড় যেটা বিজেপির দেউলিয়াপনাটা দেখুন। যে সংখ্যা, আসলে বিজেপি যে ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাস করে না, তার সব থেকে বড় প্রমাণ 294টা প্রার্থীর মধ্যে বিজেপি সম্ভবত একজনও সংখ্যালঘু মুসলিম প্রার্থী দেননি। সেই সংখ্যালঘু একজনকে বিজেপি টাকা দিয়ে লিউর করে সংখ্যালঘু ভাই বোনেদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমি নিশ্চিত সংখ্যালঘু ভাই বোনেরা এর মুহূর্তের জবাব 23 এবং 29 এপ্রিল পিএমওর নাম জড়িয়ে গেল, মোহন যাদবের নাম জড়িয়ে গেল, হেমন্ত বিশ্ব শর্মার নাম জড়িয়ে গেল, এমনিতেই জিরো হবে। ওকে, কিন্তু বিজেপিকে যে মুহূর্তের জবাব 23 এবং 29 এপ্রিল সংখ্যালঘু ভাই বোনেরা দেবেন, সেটা 4ই মে দেখে নেবেন। ওকে, আমি বলছি আরেকটা কথা বলবো, আর ছোট, এই যে শুভেন্দু অধিকারী বললেন না এআই করে, ওনাকে না ওই এআই এর মাধ্যমেই স্বপ্ন দেখে আমি বলছি যে বয়েন্দা যারা বক্তব্য করে মুসলমানদেরকে পুড়িয়ে মারে, তাদের মুখে এখানে মুসলমান প্রেম বা মুসলমানদের বিজেপি জুজু দেখিয়ে যে ক্ষমতা আসার চেষ্টা, এটা তো বারবার দেখা গেছে, এবারও সেটা দেখা যাচ্ছে। ঘটনা হচ্ছে তৃণমূল কংগ্রেস এখন হুমায়ুন কবিরের বক্তব্যটাকে খুব মারাত্মকভাবে মানছে, যে হুমায়ুন কবির যেটা বলছে সেটাই ঠিক। হুমায়ুন কবির এখান থেকে প্রায় 6 মাস আগে একটা বক্তব্য দিয়েছিলেন যে আমাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন ওই স্টেটমেন্ট দিতে। কোন স্টেটমেন্ট? যে ভাগীরথীতে 70% মুসলমান আর 30% হিন্দু, তাদেরকে মেরে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দাও, এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলতে বলেছিল। মানে কাকে বলতে বলেছিল? হুমায়ুন কবিরকে। সেই বক্তব্য সঠিক, নাহলে আজকের বক্তব্য সঠিক। আজকের বক্তব্য যদি এটা আজকের বক্তব্য না, এটা ভিডিও কনভারসেশন, এটা ভাই বক্তব্য না, এটা একটা টেলিফোনিক কথোপকথন। এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এটাও টেলিফোনিক কথোপকথন, একদম ভিডিও। হ্যাঁ, তাই তো বলছি, ভিডিও কথোপকথন। ঘটনা টেলিফোনিক নয়, সামনে বসে আছে তাই বলছি, সমিতদা, ভিডিও কথোপকথন। ঘটনা হচ্ছে তৃণমূল কংগ্রেস আর হুমায়ুন একই। আপনি দেখবেন হুমায়ুন কবির আর তৃণমূল কংগ্রেস কিন্তু আলাদা নয়। হুমায়ুন কবিরকে পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেসের দ্বারা, যাতে কিনা একদম পাঠানো হয়েছে, একদম অর্কেস্ট্রেটেড প্ল্যান। আর ভাই তোমরা 1000 কোটি টাকা দিচ্ছ। বিজেপি বলছে, তৃণমূল বলছে বিজেপি পাঠিয়েছে, বিজেপি বলছে তৃণমূল পাঠিয়েছে। হুমায়ুন কবিরকে এত বড় ফ্যাক্টর, 91 লক্ষ ভোটার তার তালিকার বাইরে এই সার্কাস দেখতে ইচ্ছে করছে না। বিশ্বাস করুন নয়, এই সার্কাস দেখতে ইচ্ছে করছে না। এইখানে এআই নয়, তার থেকে বড় হচ্ছে মানুষের অধিকার এখানে বিপন্ন। এই বিপন্ন অধিকার নিয়ে ছেড়ে খাওয়াটা না করলেই নয়। দ্বিতীয় যে জায়গাটা আমি আসছি সেটা হচ্ছে যে
হুমায়ুন কবির এমন একজন ব্যক্তি যিনি বিজেপিও করেছেন, তৃণমূল থেকে গেলেন, গিয়ে নানা রকম কথাবার্তা বলছেন, বিশ্বাসযোগ্যতা কতখানি সবাই জানেন। আমার কাছে খুব স্পষ্ট কথা, আমি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে এমন কোনো কথা পাইনি, মুখ্যমন্ত্রীর কাছে এমন কোনো কথা পাইনি যে এই যে বাদ পড়া ভোটারদের লড়াইয়ের জন্য আমি শেষ রক্তবিন্দু অব্দি লড়বো, বৈধ ভোটারদের বাদ রেখে ইলেকশন বৈধ হয় না, এই কথাগুলো মুখ্যমন্ত্রী বলেছেন। কেন আদালতে এখন গিয়েছেন কি? যে আদালতে তো আমাদের যেতে হচ্ছে, সমস্যার জায়গাটা অন্য হচ্ছে। আমরা বারবার এই যে ট্রাইব্যুনাল অব্দি যেতে হলো কেন? ভারতবর্ষের স্বাধীনতা বা ইতিহাসে ট্রাইব্যুনাল অব্দি গেল। এইখানে মুশকিল হচ্ছে যে এখানে রাজ্য সরকারের তবে চলে, এখানকার যারা অফিসার তারা ওখানে ইলেকশন কমিশন তো সরাসরি নরেন্দ্র মোদীর নিয়ন্ত্রণ, অমিত শাহের নিয়ন্ত্রণ। অদ্ভুতভাবে ট্রাইব্যুনালে ছেড়ে ভাই ইলেকশন কমিশন অপদার্থ না হলে ট্রাইব্যুনালে যেত না, ট্রাইব্যুনালে যেত না। কে নিয়ে গেল ট্রাইব্যুনালে? ব্যর্থতা ট্রাইব্যুনালে নিয়ে গেল মমতা ব্যানার্জিকে কোর্ট করার সুযোগ কে দিল? শুনতে চাইছিলাম মমতা ব্যানার্জিকে কোর্ট করার সুযোগ কে দিল? ইলেকশন কমিশন দিয়েছে, পর্যন্ত সময় ইলেকশন কমিশন দিয়েছে, কোর্ট করার সুযোগ ইলেকশন কমিশন দিয়েছে, 200% ইলেকশন কমিশন দিয়েছে। বলে নাও যে নাম বাদ গেছে, আমি আসছি, 91 লক্ষ যে নাম বাদ গেছে, তার মানে মুসলিম ভোটটা কি বড় ফ্যাক্টর এবারের ভোটে? এই 91 লক্ষ নাম বাদ যাওয়াতে সেই কারণেই হুমায়ুন কবির। নিঃসন্দেহে, কিন্তু এত কিছুর পরেও এই হুমায়ুন কবিরদের রাজনৈতিক মহলে তাদের ডিমান্ডটা কিন্তু কমবে না। কোন দল না করেছে বলুন তো? এক দলের এক সময় এমপি ছিল, তাকে গিয়ে মন্ত্রী করে দেওয়া হয়েছে, সেই দিন এই নীতি কথাগুলো আসেনি। আবার বিজেপি নিয়েছে, আজকে বিজেপি বলছে বিজেপি জ্যোতির দলও নিয়েছে। কাকে নিয়েছে? এই লোকটার কি আজকে বিশ্বাসঘাতকতা তলানিতে দেখেছে? আগাগোড়াই ছিল। তবুও ভ্যালুলেস পলিটিক্সের পতাকাটা ওড়ানোর জন্য ভ্যালু বেস পলিটিক্সকে গলা টিপে মারা হচ্ছে। এই ভ্যালুলেস পলিটিক্স কংগ্রেসেও ছিলেন হুমায়ুন কবির, কংগ্রেস সব দল করেছে, বামপন্থী দল ছাড়া। অদিত চৌধুরী। আমি এই হুমায়ুন কবিরের ব্যাপারটা আরেকটু বড় প্রেক্ষিতে দেখছি। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আজকে একটা ইলেকশন হচ্ছে, আমাদের ভবিষ্যতে কি চাকরি হবে, চাকরি কত বিক্রি হয়েছে, আমাদের কি বলে শিক্ষা ব্যবস্থার কি অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এত খারাপ অবস্থা যে একজনকে সেবাশ্রয় করে বেড়াতে হচ্ছে, সেবাশ্রয় করে বেড়াতে হচ্ছে। আমরা কিন্তু কেন কাকে ভোট দেবো সেটা না ভেবে এমন একটা জায়গায় বাইনারি সেট করে ফেলেছেন দুজনে মিলে যে কারা ভোট দিতে পারবে সেটাই জানি না। 1 নম্বর। 2 নম্বর, আমরা মাছ নিয়ে বসে আলোচনা করছি। 3 নম্বর, আমরা আবার হিন্দু মুসলমানে ফিরে এসেছি। আমরা অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট কিংবা ভিশন কিছু নিয়েই আলোচনা করছি না। দিনের পর দিন চ্যানেলে বসে আমরা আলোচনা করছি যেগুলো নিয়ে আমাদের সামনে দেখার কিছু নেই। হিন্দু মুসলমান, মাছ কিংবা হিন্দু মুসলমান কিংবা কে ভোট দিতে পারবে, বিজেপি মানুষ ভোট দিতে পারবে কিনা সেটাই জানি না। এই বাইনারিটা থেকে আমাদের বেরোতে হবে, সেইটাই এখন রাজনীতি বিশ্লেষকরা বলছেন। আসছি, আমরা চাই আমাদের যে সংকল্প রয়েছে সেই সংকল্পে আপনারা দেখবেন, চোখটা খুলে দেখবেন, সেখানে আমরা বলেছি যে স্থায়ী যে শূন্যপদ সেগুলোতে আমরা নিয়োগ করব 6 মাসের মধ্যে। দ্বিতীয় বিষয়, প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হবে, স্কুল সার্ভিস কমিশন, যেটা 10 কেন্দ্রীয় সরকার স্থায়ী পদে এখন নিয়োগ হয়নি কেন ভাই? বন্ধ ছিল। কেন্দ্রীয় সরকারের খালি স্থায়ী পদে এখন নিয়োগ হয়নি কেন ভাই? কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে এখন নিয়োগ হয়নি কেন? এখানে যেখানে সরকার আছে, বিজ্ঞাপনে গিয়ে যেগুলো রোজগার মূল্য হচ্ছে সেগুলোতে কেন চাকরি হয়? সেগুলোতেও চাকরি হয়। বাংলার মানুষ বাইরে যাবে না পরিযায়ী শ্রমিক হয়ে, বাংলার মানুষ এখানেই চাকরি করবে। সুতরাং আমরা 8000 কলকারখানা, যেটা অভাব রয়েছে এখানে 6 মাসের মধ্যে হয়ে যাবে। 6 মাসের মধ্যে সবকিছু হয়ে যাবে। আমরা বলেছি যে যতগুলো শূন্য পদ রয়েছে 6 মাসের ভিতরে আমরা পূরণ করব। বছরে 2 কোটি কেন্দ্রীয় সরকারি চাকরি কি হলো? ডবল চাকরি তো হলো না, কেন্দ্রীয় সরকার চাকরি হয়। বছরে 2 কোটি কেন্দ্রীয় সরকারের চাকরির কি হলো? ভারত কেন চালু করতে দেওয়া হলো? আমরা আয়ুষ্মান ভারত কেন নরেন্দ্র মোদীর ছবি আয়ুষ্মান ভারতে থাকবে, যেখানে রাজ্য সরকার 40% টাকা দেবে? আপনার হাতে স্মার্টফোন আছে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। হাতে স্মার্টফোন থাকলে আয়ুষ্মান পাবেন না, সেটা জানেন না? আমার একটা প্রশ্ন হচ্ছে, রাজনীতির লোকেরা কি এখনো বলতে পারে হুমায়ুন কবির বা এই ধরনের লোকেদের আর তাদের রাজনৈতিক দলে দেবেন না? কিন্তু কেউ বলতে বলবে না, এটা ঠিক নয় কি যে ভোটের সমীকরণটা তো সব দলই দেখবে না। ভোটে তাই বলে কি ভ্যালুটা কই যায়? বলছে না ভ্যালুলেস আর ভ্যালু বেস, ভ্যালুটাকে তুলে দিয়ে রাজনীতিটাকে শুধু এই হুমায়ুন কবিরদের ভিড়ে রাজনীতি ঠিক করবে? এই ভারতবর্ষটা কি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাব? সেই প্রশ্নটা সব রাজনৈতিক দলকে ভাবতে হবে না? হুমায়ুন কবিরকে নিয়ে কি দু দলই খুব মানে অসুবিধার মধ্যে আছেন? সেই কারণে ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে হচ্ছে হুমায়ুন কবিরকে নিয়ে। হুমায়ুন কবিরকে নিয়ে আমরা কোনো অসুবিধার মধ্যে নেই। অসুবিধার মধ্যে আছে বিজেপি, কারণ বিজেপি একটা মোলকে প্লান্ট করেছিল, সেটা ধরা পড়ে গেছে।
ফলে যদি কোনো অসুবিধা থেকে থাকে সেটা বিজেপির হচ্ছে। না, না, আমাদের করেছিল, শুরুতেও কোনো প্ল্যান অসুবিধা ছিল করেছিল। না, আজও কোনো অসুবিধা নেই। অয়ন, আমি বলছি যাহা তৃণমূল তাই হুমায়ুন। হুমায়ুন আর তৃণমূল কংগ্রেস তাহলে আলাদা ভাই নয়, তোমরা সবাই 1000 এক। কোটি দিচ্ছ কেন? আপনি দেখবেন বাবরি মসজিদ তাহলে যখন তোমরা হলো হুমায়ুনকে 1000 তখন কোটি offer আপনার করছো এই কেন? কলকাতা পুলিশ, এই রাজ্য সরকারের পুলিশ, তারাই সবথেকে বেশি সিকিউরিটি দিয়ে তা তাকে security তো বাবরি নিরাপত্তা- সিকিউরিটি নিরাপত্তার ব্যবস্থা তো করতেই হবে। কিসের জন্য নইলে বাবর একটা ইনভেডার Security নিরাপত্তার তার নামে কেন ব্যবস্থা মসজিদ করতেই হয় বলুন তো? হাজার একটা মসজিদ হোক আমরা চাই, কিন্তু একটা অনুপ্রবেশকারীর নামে কেন তার মানে মসজিদ কি হবে? হো চি মিনের নামে রাস্তা হতে পারে না? বাবর ইনভেডার তার মানে কি হো চি মিনের নামে রাস্তা হতে পারে না? এ কি বলছো? সে কি ইনভেডার? হোচিমিন কোথায়? হোচিমিন কি ইনভেডার? তিনি যেভাবে যে ইনভেডার, invader যে হিসেবে ইনভেডারের নামে establish- আমরা হতে দেব না ভাই। একদম স্পষ্ট বার্তা, স্পষ্ট ভাষায় বলতে চাই। তার মানে যদি বিজেপি ক্ষমতায় আসে অনেক বাবরের নামে কোনো মসজিদ হবে না। মসজিদ হবে হাজার একটা, দেখুন, বাবরের নামে হবে না। পরিবর্তন বিজেপি হিন্দুদের রক্ত লেগে রয়েছে, তার নামে বিজেপি মসজিদ হতে ক্ষমতায় দেব না। আসার আগেই নামে 91 কোনো লক্ষ মসজিদ হবে না। নাম বাদ দিয়েছেন। ইনভেডারের নামে কোনো মসজিদ বিজেপি হবে না। ক্ষমতায় আসার আগেই 91 লক্ষ নাম বাদ দিয়েছেন। এবার যেটা বাদ যাবে, ইতিহাসের পাতা থেকে বিজেপির নাম বাদ যাবে। এইটা ইতিহাসের দেখে নিন। পাতা থেকে এই TMC মুছে বাংলা দেবে, যারা বাঙালি চোর, বিজেপি তোলাবাজ, তাড়াবে, এই syndicate, বাংলা তারা বাদ চলে যাবে। বাঙালি ব্রিটিশকে তাড়িয়েছিল, যারা 26,000 এই বাঙালি 26,000 পরাধীনতার চাকরি জ্বালা খেয়েছে, বুঝিয়েছিল যারা 8,000 ভারতবর্ষে। স্কুল বন্ধ করেছে, এই বাঙালি যারা বিজেপিকে তোলাবাজি, তাড়াবে, কাটমানি, এই syndicate, বাঙালি আমদানি বিজেপিকে করেছে, তাদের তাড়াবে, বিসর্জন হবে। এই বাঙালি বিজেপিকে ওকে, তাড়াবে। এবারের ভোটটা বিজেপির শান্ত বিসর্জন পরিস্থিতির নিশ্চিত। মধ্যে হচ্ছে। যারা 2016 কোনো সালে উত্তেজনা নেই, কিছু নেই। একটু প্লিজ স্কুল সার্ভিস কমিশন করেনি, তাদের শান্ত বিরুদ্ধে হবে। পরিস্থিতির মধ্যে হচ্ছে, হয় এসআইআর এর জন্য মানুষ ব্যস্ত আছেন, আর না হলে বিজেপি হিসেব কষে কষে এগোচ্ছে। কি বলবেন? তাই নাকি? আপনাকে কি করে মনে হলো এই কদিন আগেই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় একজন হুমকি দিচ্ছেন 700-তে 700 চাই, নইলে পিঠকে মেরে পাঁচ বালিশ বানিয়ে দেবো? এটা কে বলেছিল? এটা কি শান্তিপূর্ণ পরিস্থিতি? 700-তে 700 চাই, সমস্ত বিরোধী শূন্য হতে হবে। আমরা কিন্তু হিসেব করে নেবো, সিসিটিভি থাকবে, আমরা মিলিয়ে নেব, ফোন রেকর্ড থাকবে। এগুলো কি শান্তিপূর্ণ পরিস্থিতি নাকি? একদম পরিষ্কার কথা। আমি যে জেলা থেকে রাজনীতি করি, কিন্তু সেই নির্বাচন এক সেকেন্ড করুন, আমাকে শেষ করতে দিন। না না, আমি সেখানে- বলছি নির্বাচন কমিশন এত কড়া, তার কোথায় করা? আমি তো প্রথম থেকে বলে আসছি, আমি সমস্ত চ্যানেলে গিয়ে বলছি, এই পাঞ্জাবি পরে আমার দেখবেন 2.5 লক্ষ সোশ্যাল মিডিয়াতে জওয়ান, ভিডিও আছে। 2.5 আমি লক্ষ বলছিলাম জওয়ান যে কোথায় এই হবে? অপদার্থ নির্বাচন কমিশন ঠিক করে ভোট করাতে পারবে না। যেভাবে আগে ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনে কার্যতভাবে ভোট হয়নি, ভোট দিতে পারে না, ওখানে রেকর্ড ভোটে যিনি Okay. যেতেন তিনি এসআইআর নিয়ে কথাবার্তা বলছেন। পশ্চিমবঙ্গে এত অদ্ভুত 2.5 ব্যাপার লক্ষ এগুলো। জওয়ান মোতায়েন হবে, এসআইআর নিয়ে জওয়ান মোতায়েন হবেন, CCTV তৃণমূলের কোনো থাকবে, সই নেই এসআইআর এর মধ্যে। এর আগেও দেখেছি এরপরেও হবে না প্রচুর শান্তিপূর্ণ? জওয়ান মোতায়েন হয়েছিল, তা সত্ত্বেও প্রচুর খুনোখুনি হয়েছে। এখন যেটা দেখার এই বছরে কি হয়, লোকসভায় এখনো- কিন্তু হয়নি সেরকম। না, এই বছর আমি আপনার কথা মানছি এখনো অবধি, কারণ আপনি যেটা বলেছেন 1 নম্বর হচ্ছে বিজেপি হিসেব করে এগোচ্ছে, 2 নম্বর এখনো মমতা ব্যানার্জি এবং বিজেপির মধ্যে যে সমঝোতা, বিজেপি এখনো পুরোপুরি ঠিক করতে পারেনি মমতা ব্যানার্জিকে সরাবার মতো সময় হয়েছে কিনা। যেরম ভাবে কেজরিওয়ালকে রাত্রিরে তুলে নিয়ে চলে গেছিল, সবাই মিলে না। আমাদের সময় শেষ। বলুন, বলুন। 30 সেকেন্ড। একটা ভয়েস স্যাম্পলের ফরেন্সিক রেজাল্ট 2024 সালে হয়ে এসছে, সিবিআই এর কাছে পড়ে আছে, হোম মিনিস্ট্রি সেটা এখনো প্রকাশ করেনি। তার কারণ হচ্ছে এমন একটা মাথা গড়াবে যাতে তৃণমূলের অসুবিধা হয়ে যাবে, বিজেপি সেটাকে ব্ল্যাকমেল করে রেখে দিয়েছে। কেন বলতে পারেন ফরেন্সিক রেজাল্টটা রাত্রিবেলা অত নাটক করে নিয়ে যাওয়া হলো, কারণ সেটা বার করা হলো না, কেন বার করা হলো না? কারণ CPI 30 সেকেন্ডে সত্যি কি এত সেটিং আছে নাকি? না হলে এত কড়াকড়ি, এত ইন্ডিয়া লাইন্স মানে মহাদাঙ্গাবাজ, মহাতোলাবাজ এইসব বলা হচ্ছে আক্রমণ করে। না, কোথাও তো মনে হচ্ছে যে দেখুন, এই যে আজকে হুমায়ুন কবিরের ভিডিও টেস্ট, এর আগেও তো অনেক ভিডিও আমরা দেখেছি, সেগুলো কোথায় গেল? সব তলিয়ে গেল তো। ফলে সেই প্রশ্নটা একেবারে উড়িয়ে দেওয়ার জন্য তা নয়, এত ভিডিওর Okay. কথা একজন এবং সেই সুদীপ্ত আজকে ছাড়া পেয়েছে। সুদীপ্ত সেন আজকে বেরিয়ে এলো, তাহলে চাপা পড়ে গেল। আজকে সুদীপ্ত বেরিয়ে এলো, সুদীপ্ত সেন বেরিয়ে এসছে। চলতেই থাকবে, বিভিন্ন বিষয় উঠে আসবে রাজনৈতিক বিতর্কে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। সোমবার আবার চোখ রাখুন জনতার দরবারে।